ওহমের সূত্রে আমরা একটা বর্তনী যার রোধ আর, যার সঙ্গে একটা ব্যাটারি যুক্ত করা হয়েছে, যার ভোল্টেজ ভি, এর মধ্যে দিয়ে আই কারেন্ট যদি প্রবাহিত হয়, ওহমের সূত্র থেকে এই কারেন্ট আই ইজিক্যাল টু আমরা জানি ভি বাই আর। ওহমের সূত্র থেকে আমরা এই কারেন্ট কত সেটা বের করা শিখেছি। আমরা শিখেছি এই রোধ যদি একাধিক হয়, অর্থাৎ এর সাথে যদি এরকম আরো রোধ যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট কত, সেই ক্ষেত্রে এই তুল্য রোধ কত, বা এর সাথে যদি আমি এরকম কোনো রোধ যুক্ত করি তো সেই ক্ষেত্রে তুল্য রোধ কত, সেখান থেকে কারেন্ট বা ভোল্টেজ বা রোধ যেটাই বলি না কেন আমরা বের করে, এর মধ্যে যে কোনো দুইটা যদি জানে তাহলে থার্ডটা আমরা বের করা শিখেছি। এখন যদি বর্তনী এরকম না হয়ে এই রকম হয়, এটা কেমন বর্তনী? দেখো এখানে দুটো সেল লাগানো আছে, একটা হচ্ছে E1 আর একটা E2, রোধ আছে 4টা। তো এই ক্ষেত্রে এই রোধগুলো শ্রেণীতে আছে না প্যারালালে আছে, কোনো অবস্থায় নেই। তো এই ক্ষেত্রে আমাকে কারেন্ট বা ভোল্টেজ বা রোধ যেটাই বের করতে হয় না কেন, তো সাধারণ এই ওহমের সূত্র দিয়ে এটা নির্ণয় করা সম্ভব না। এই বর্তনীকে আমরা বলি জটিল বর্তনী। তাহলে এই বর্তনী কি? জটিল বর্তনী। এই জটিল বর্তনী কোথায় পাওয়া যায়? তো উত্তর আমাদের কম্পিউটার, আমাদের মোবাইল, আমাদের টিভি, এখানে বড় বড় এরকম সার্কিট দেওয়া থাকে। সামান্য একটা অংশ আমি এখানে তুলে দিয়েছি, যেখানে দেখো এই দিক থেকে কারেন্ট আসছে, এখানে একটা ব্যাটারি আছে, এখান থেকে কারেন্ট যাচ্ছে, এদিক থেকে কারেন্ট যাচ্ছে, এদিক থেকে কারেন্ট আসছে, এদিক থেকে কারেন্ট আসছে। তো এখানে আমরা মোট কারেন্ট কত হচ্ছে বা রোধ কত, এগুলো নির্ণয়ের জন্য ওহমের যে সূত্র সেটা দিয়ে এর কারেন্ট বা ভোল্টেজ এটা নির্ণয় করা সম্ভব নয়। তো বিকল্প বুদ্ধি কি? তো বিকল্প বুদ্ধি হচ্ছে, এই নিয়ে বিজ্ঞানীরা কাজ করছে। এর মধ্যে বিজ্ঞানী কিরশফস ল, উনি কিছু সূত্র দিয়েছেন, কিছু বলতে উনি দুটো সূত্র দিয়েছেন, যার সাহায্যে এই বর্তনীর কারেন্ট, রেজিস্ট্যান্স বা এলিমেন্টস, এই এলিমেন্টস গুলো নির্ণয় করা সম্ভব। ওকে, তো আমাদের আজকের লেকচার হচ্ছে কিরশফস ল অফ ইলেকট্রিক কারেন্ট। কিরশফস ল অফ ইলেকট্রিক কারেন্ট, এইটা বুঝার জন্য আমরা প্রথমে কয়েকটা টার্ম বুঝবো। কয়েকটা টার্ম, কি কি টার্ম? এক, জাংশন কাকে বলে? জি, জাংশন। দুই, লুপ। তিন হচ্ছে ব্রাঞ্চ। এই তিনটা শব্দ একটু ভালো করে বুঝবো। জাংশন কি? দেখো আমি একটা বর্তনী আঁকিয়েছি, যেখানে E1 হচ্ছে সেল যার সাথে R1 যুক্ত আছে, এখানে আরেকটা E2 সেল যার সাথে R2 যুক্ত আছে। এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এখান থেকে কারেন্ট যাচ্ছে, ধরে নিলাম এটা I1, এখানে যাচ্ছে I2, এখান থেকে আসছে একটা কারেন্ট, আমরা তার হিসাব করছি না, মনে করো এখান থেকে এই কারেন্ট এদিকে কিছু অংশ যাচ্ছে I4, এদিকে যাচ্ছে I3 ইত্যাদি। তো জাংশন কাকে বলবো আমরা সেটা জানতে চাচ্ছি। জাংশন কাকে বলবো? তোমরা নিশ্চয়ই জানো জাংশন বলতে কি। রেলওয়ে জাংশন আছে, রেলওয়ে জাংশন, সেখানে কি হয়? তো উত্তর, চারিদিক থেকে ট্রেন এসে ওখান থেকে
বিভিন্ন দিকে যাত্রা শুরু করে। তো সিমিলারলি চারিদিক থেকে আমাদের ইলেকট্রিক কারেন্ট এসে ওই জায়গায় আসে এবং ডিভাইডেশন হয়ে যায়। তো এরকম জাংশনের জন্য কি দরকার? তো জাংশনের জন্য দরকার হচ্ছে টি। কি দরকার? টি। অর্থাৎ এদিক থেকে কারেন্ট, এদিক থেকে কারেন্ট, বা এদিকে দেখো কারেন্ট এদিকে আসছে, এদিক থেকেও আসছে, তাহলে এদিক থেকে বের হবে। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা বলছি জাংশন। তো জাংশনের জন্য মিনিমাম কয়টা পয়েন্ট লাগবে? তো উত্তর 3টা। দুটো হলে কি হবে? দুটো হলে সেটা জাংশন হবে না, কারণ কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে না। আরেকবার দেখো, এখানে আমরা একটা চিত্র দেখেছি, এই যে একটা পয়েন্ট এই, এটাকে আমরা জাংশন বলবো কি না? তো দেখো এখান থেকে কারেন্ট এদিকে আসছে, এদিকে আর কোনো রাস্তা নেই, কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটাতে কারেন্ট যতটুকু ইন করছে ঠিক ততটুকুই বের হয়ে যাচ্ছে। থার্ড কোনো কারেন্ট এখানে আসে নাই, সুতরাং দিস ইজ নট এ জাংশন। এই পয়েন্টটা খেয়াল করি, এখান থেকে কারেন্ট আসছে, ঠিক এদিকে কারেন্ট যাচ্ছে, এদিক থেকে কারেন্ট আসছে, তার মানে এই পয়েন্টে দুটো কারেন্ট ঢুকছে, একটা বের হয়ে যাচ্ছে, সুতরাং এটা এইটি। সুতরাং এটাকে আমরা জাংশন বলবো। তাহলে জাংশন কি? জাংশন হচ্ছে সেই পয়েন্ট যেখানে ইলেকট্রিক কারেন্ট মিনিমাম দুই দিক থেকে আসে এবং একদিকে বের হয়ে যায়। মিনিমাম দুই দিক থেকে আসে, একদিকে বের হয়ে যায়। উল্টাটাও হতে পারে, একদিকে আসছে দুই দিকে বের হয়ে যেতে পারে। তার মানে সেই পয়েন্টই হচ্ছে জাংশন, যেখানে কারেন্ট ইন যত করে বের হয়ে যাও তত, এইটুকু হচ্ছে জাংশন। তাহলে নিশ্চয় যদি জিজ্ঞেস করে এই সার্কিটে আর কোন জাংশন আছে, তো উত্তর সি ইজ এ জাংশন। এখানে কি আছে জাংশন? এই পয়েন্টটা জাংশন। এটাকে জানি আমি এ বলি, বি বলি, সি বলি, ডি বলি, তাহলে এ বি সি ডি প্রত্যেক জায়গায় জাংশন তৈরি হয়েছে। এখানে বিতে কি জাংশন আছে? তো উত্তর নাই, কারেন্ট ডিস্ট্রিবিউশন হয়নি, সুতরাং বি ইজ নট এ জাংশন। তাহলে নিশ্চয়ই তোমরা জাংশন দেখলে শিখতে পারবে যে যেখানে লিস্ট 3টা কারেন্টের পয়েন্ট এসে যুক্ত হয়েছে। তোমার বোর্ড, তোমার বাড়িতে তোমার ইলেকট্রিক কারেন্টের যে বোর্ড, এটা ওয়ান কাইন্ডস অফ জাংশন। এখানে দেখবে যে বিভিন্ন জায়গা থেকে কারেন্ট আসছে এবং বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউশন হয়েছে, তাহলে এটা একটা জাংশন। ওকে, তাহলে জাংশন আমরা শিখলাম। 2 ব্রাঞ্চ বলবো, আগে লুপটা পরে বলি। ব্রাঞ্চ কি? তো ব্রাঞ্চ হচ্ছে জাংশন টু জাংশন যে পাথ লেন্থ, জাংশন টু জাংশন যে পাথ লেন্থ বা ওয়্যার থাকে, আমরা সেটাকে ব্রাঞ্চ বলবো, সেটাকে ব্রাঞ্চ বলবো। তাহলে কি বলছি? ব্রাঞ্চ, ব্রাঞ্চ হচ্ছে এক জাংশন থেকে স্টার্ট করে আরেক জাংশন পর্যন্ত। খেয়াল করো, এখানে যদি আমি বলি ব্রাঞ্চ কোনটা, তো এখানে জাংশন এফ এবং সি, এফ এবং সি। সুতরাং ব্রাঞ্চ কাকে বলবো? এই যে এই রাস্তা এখান থেকে স্টার্ট হলো, এখানে শেষ হলো, তার মানে এই পাথ লেন্থ, এটা হচ্ছে জাংশন। আর কোনটা? এটা ব্রাঞ্চ, সরি হ্যাঁ ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এখান থেকে এখানে ব্রাঞ্চ। সুতরাং এই সার্কিটে কয়টা ব্রাঞ্চ আছে? তো উত্তর 1 2 3। ও মানে একটা জাংশন থেকে জাংশন টু জাংশন, জাংশন টু জাংশন যে আমরা এটাকে কি বলছি? এটা কন্ডাক্টিং ওয়্যার এন্ড এলিমেন্টস, আমরা এইগুলোকে বলছি এলিমেন্ট, এগুলোকে এলিমেন্ট। এলিমেন্ট কি কি হতে পারে? তো এলিমেন্ট হতে পারে ব্যাটারি, এলিমেন্ট হতে পারে রোধ, এলিমেন্ট হতে পারে ক্যাপাসিটর, এলিমেন্ট হতে পারে ডায়োড। আমরা আরো জায়গায় পরবর্তীতে দেখবো এলিমেন্ট হতে পারে কন্ডাক্ট মানে ইন্ডাকটেন্স, ইন্ডাক্টর ইত্যাদি। এগুলোকে সব আমরা এলিমেন্ট বলবো। ওকে, তাহলে ব্রাঞ্চ কি শিখলাম?
জাংশন টু জাংশন পাথ লেন্থ, এটাকে আমরা বলবো ব্রাঞ্চ। খেয়াল করো এখানে কয়টা ব্রাঞ্চ আছে। তো এখানে জাংশন এ থেকে বি একটা, বি থেকে সি একটা, সি থেকে ডি একটা, ডি থেকে এ। অর্থাৎ এখানে আমরা যদি এইগুলোর কথা বাদ দিই তাহলে এখানে ব্রাঞ্চ আছে চারটা। জাংশন চারটা। আরেকটা ব্রাঞ্চের আরেকটা শর্ত হচ্ছে যে ব্রাঞ্চে একই কারেন্ট যাবে, ব্রাঞ্চে কারেন্ট আলাদা হবে না, এটাও একটা ব্রাঞ্চের শর্ত। খেয়াল করো আমি যদি এখানে কারেন্ট বলি I2 তাহলে এখানে কারেন্ট কত? ব্রাঞ্চের নিয়ম অনুসারে এখানে কারেন্টও I2 হবে। আবার খেয়াল করো এখানে কারেন্ট I3 তাহলে এখানে যদি কারেন্ট I3 হয় এখানে কত হবে? I3। এখানে কারেন্ট I1 তাহলে এখানে কারেন্ট কত? তো I1 ব্রাঞ্চে। এখানে কারেন্ট I4 তাহলে এখানে কারেন্ট কত? I4। তার মানে আমরা দেখব যে ব্রাঞ্চের সামনে বা পিছনে, সামনে যাব যত কারেন্ট, পিছনে ঠিক তত কারেন্ট। এটা আমাদের খুব প্রয়োজনীয় একটা বিষয়। আমরা যখন অঙ্ক করতে যাব অনেক সময় ভুল হয়ে যাবে যে এখানে তো I2 কারেন্ট তাহলে এখানে কত, এখানে আমি কারেন্ট যাচ্ছে তাহলে ভোল্টেজ কত পাবো বা পটেনশিয়াল ডিফারেন্স কত পাবো, তখন আর কারেন্ট খুঁজে পাচ্ছি না। সুতরাং মনে রাখতে হবে যে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কারেন্ট সেম, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ আগে এবং পিছনে, আগে পিছনে বলতে এটা আগে আর এটা পিছনে একই কারেন্ট প্রবাহিত হবে। ব্রাঞ্চ টু ব্রাঞ্চ সেল থাকুক আর রেজিস্ট্যান্স থাকুক আর ক্যাপাসিটর থাকুক যাই থাকুক না কেন, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কারেন্ট সেম থাকবে। তাহলে ব্রাঞ্চের কি সংজ্ঞা পেলাম? ব্রাঞ্চ হচ্ছে জাংশন টু জাংশন পাথ লেন্থ, অর্থাৎ জাংশনকে আমরা বাংলায় জংশন বলি। জংশন থেকে জংশনের মধ্যে যে তারটুকু থাকে এই তার বা লেন্থটুকুকে আমরা বলছি ব্রাঞ্চ, আর ব্রাঞ্চে একই কারেন্ট থাকে এইটা। তাহলে প্রথমে জংশনের সংজ্ঞা শিখছি, তারপরে ব্রাঞ্চের সংজ্ঞা। এই সংজ্ঞাকে লিখে দেওয়ার দরকার আছে? যদি মনে করো তাহলে আমি লিখে দেব। জংশন কাকে বলে? তো জংশন তোমরা লিখেও নিতে পারো যে যদি কোনো একটা পয়েন্টে অন্তত পক্ষে দুই দিক থেকে কারেন্ট আসে বা ইন করে আর একদিকে বের হয়ে যায়, অথবা একদিক থেকে আসে দুই দিকে বের হয়ে যায়, এইরকম পয়েন্টকে আমরা জাংশন বলছি। ওকে, লিখে নিতে পারো যে কোনো ভাষা ডাজন্ট ম্যাটার। ব্রাঞ্চ কাকে বলছি? দুটো জাংশনের মধ্যবর্তী যে পাথ লেন্থ তাকে আমরা ব্রাঞ্চ বলছি, আর ব্রাঞ্চে কারেন্ট একই থাকে। জাংশনে কি হয় কারেন্টের? তো জাংশনে কারেন্ট কখনোই স্টোর থাকে না, এটাও একটা শর্ত। জাংশনে কারেন্ট কখনো স্টোর থাকে না, অর্থাৎ জাংশনে কারেন্ট যেটুকু আসবে ঠিক সেটুকুই বের হয়ে যাবে। আচ্ছা, এবার আসো লুপ। লুপ কাকে বলবো? তো আমরা ব্রাঞ্চ দেখলাম তাই না, তো আমরা লুপ তাকে বলবো যেখান থেকে শুরু করে, মানে কোন একটা বিন্দু থেকে শুরু করে একটা অর্ডারে আবার ওই বিন্দুতে ফিরে আসবো, অর্ডারে পুরো পথ ট্রাভেল করে আবার যদি ওই বিন্দুতে ফিরে আসি তাহলে তাকে বলবো একটা লুপ। মনে করো আমি এ বিন্দু থেকে এই দিকে যাত্রা শুরু করলাম, এ E1 R1 B C R3 F A, ফিরে আসলাম। এই যে আমি দূরত্ব ক্লোজ সার্কিট অতিক্রম করলাম এটাকে বলছি লুপ। তাহলে এই বর্তনীতে কয়টা লুপ হতে পারে? খেয়াল করো লুপ কাকে বলছি? যে বিন্দু থেকে স্টার্ট করে যে কোনো দিকে আমি এদিকেও যেতে পারি, আমি এদিকেও যেতে পারি। তো আমরা যাওয়ার পথ আমার দুইটা, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই দুই পথেই আমি যেতে পারি। যে বিন্দু থেকে যাত্রা শুরু করব, মনে করো এখান থেকে যাত্রা শুরু করলাম,
আমি এই পথে এসে আবার ফিরে আসলাম, ক্লোজ পাথ অতিক্রম করলাম, তাহলে আমার লুপ কমপ্লিট। ওকে, তো এর থেকে আমি বিতে গেলাম, সিতে গেলাম, এফ এ এসে আবার এতে, ওয়ান লুপ ইজ কমপ্লিট। তুমি বলতে পারো এর থেকে বিতে যে, সিতে যে, ডিতে যে, ইতে যে, এফতে আবার এতে ফিরে আসলাম, ইয়েস চলবে লুপ। আবার তুমি বললে আমি এই দিক দিয়ে যাবো না, আমি যাব এ এফ সি বি এ, কমপ্লিট। তুমি বললে মাঝখানে, মানে তুমি যে অর্ডারে যাচ্ছ মাঝখানে তুমি অর্ডার পরিবর্তন করবে না, অর্থাৎ দিক পরিবর্তন করবে না। তুমি মনে করো এই এই দিক বরাবর যাচ্ছে, এখানে যায় আবার এটা ইজ নট এলাউ। লুপ তাকে বলবো যে বিন্দুতে স্টার্ট করবে তুমি এদিকেও যেতে পারো এদিকেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। প্রবলেম মাঝখানে তুমি দিক পরিবর্তন করবে না। তাহলে ফের যদি ওইভাবে ফিরে আসো তাহলে এটা হয়ে যাবে ওয়ান লুপ। তাহলে লুপ কি? যে বিন্দু থেকে যে যাত্রা একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে সমস্ত পথ ঘুরে আবার ওই বিন্দুতে ফিরে আসবো, যে কোনো দিকে, অর্থাৎ ক্লকওয়াইজও হতে পারে, সেটা অ্যান্টি ক্লকও হতে পারে। এইটা কে আমরা বলবো লুপ। এই তিনটা জিনিস বোঝার পরে, এই তিনটা জিনিস বোঝার পরে আমরা কিরশফ সূত্র এখন আমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। এমনিতেই কিরশফ সূত্র সহজ, এটা কিরশফ সূত্র কিন্তু আলাদা যে আলাদা ভাবে তৈরি করেছে এরকম না, তোমরা এটা জানোই কিন্তু রিয়েলাইজ করোনি। যেমন তোমাদের আমরা কনজারভেশন অফ চার্জেস শিখেছি, কনজারভেশন অফ এনার্জি শিখেছি তো কনজারভেশন অফ চার্জ কি? তো উত্তর, আমি কোনো একটা পয়েন্টে যতটুকু চার্জ দিব ঠিক ততটুকু চার্জ পাবো, দিস ইজ দ্য কনজারভেশন অফ চার্জ। তো এখানে কি প্রথম সূত্র কিরশফ বলেছে সেটাকে বলবো আমরা জাংশন রুল। তাহলে ফার্স্ট রুল অফ কিরশফ, এর আবার আরেকটা নাম আছে, তিনটা নাম আছে। ফার্স্ট ল অফ কিরশফস ল বা রুল, এটাকে জাংশন রুলও বলতে পারো, জাংশন রুল। এটাকে আমরা কারেন্ট রুলও বলতে পারি, কারেন্ট ও রুল। তাহলে কিরশফের প্রথম সূত্রকে কয়ভাবে দেখা যাবে? তিন ভাবে। ফার্স্ট রুল অফ কিরশফ, জাংশন রুল এন্ড কারেন্ট রুল। তাহলে জিনিসটা কি দেখো, কিরশফ কি বলছে? কিরশফ বলছে যে কোন একটা জাংশন, এখানে জাংশন আছে, কোন একটা জাংশনে টোটাল কারেন্ট জিরো হবে, টোটাল কারেন্ট জিরো হবে। তো জাংশনে টোটাল কারেন্ট জিরো হবে মানে এই কথার অর্থ কি? অর্থ এই যে কোন একটা জাংশন আমরা তৈরি করলাম, মনে করো এই একটা জাংশন তৈরি করলাম, এই হচ্ছে জাংশন। এখানে এই একটা কারেন্ট I1 জাংশনে প্রবেশ করলো, I2 প্রবেশ করলো, I3 বের হয়ে গেল, I5 আবার প্রবেশ করলো, I6 বের হলো, I7 ঢুকলো। তো বলছে এই যে ও বিন্দুতে, কিরশফ বলছে ও বিন্দুতে নিট কারেন্ট জিরো। তো নিট কারেন্ট জিরো এর অর্থ কি? নিট কারেন্ট, টোটাল কারেন্ট মানে বীজগণিতীয় যোগফল, কারেন্টের বীজগণিতীয় যোগফল। কারেন্ট ভেক্টর রাশি না স্কেলার রাশি? তো আমরা অলরেডি জানি কারেন্ট ইজ এ স্কেলার রাশি। তাহলে কারেন্টের বীজগণিতীয় যোগফল যদি শূন্য হতে হয় তাহলে কিছু কারেন্ট জংশনে আসবে, সেই পরিমাণ কারেন্টই বের হয়ে যাবে। তো সামেশন অফ কারেন্ট ইজ ইকুয়াল টু জিরো, এটা বলছে কিরশফ। সামেশন অফ কারেন্ট ইজ ইকুয়াল টু জিরো। এটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব যে যখন কারেন্ট ইন করছে যতটুক আর যতটুক বের হয়ে যাচ্ছে। তো দেখো
আমি যদি মনে করি যে যেটা ঢুকছে, তাহলে আমরা এখানে কারেন্টের দুটো নেচার পেলাম, এক ঢোকা আর একটা বের হওয়া। আর এটা জিরো হতে হলে ঢোকাকে আমি পজিটিভ ধরবো আর বের হওয়াকে নেগেটিভ ধরবো, তাছাড়া তো জিরো সম্ভব না। তাহলে আমি যেগুলো ঢুকছে সেগুলোকে পজিটিভ বলবো, আর যেগুলো বের হয়ে যাচ্ছে তাকে নেগেটিভ বলবো। চিত্র অনুযায়ী I1 প্লাস I2 মাইনাস I3 প্লাস I4 মাইনাস I6 প্লাস I7 ইকুয়াল টু 0, বীজগণিতীয় যোগফল। তাহলে এই চিত্র অনুযায়ী I1 প্লাস I2 মাইনাস I3 প্লাস I4 আমরা লিখি না, I5 লিখে ফেলেছি। আচ্ছা, এটা I4 I5 I6, ওকে। I4 যেহেতু ঢুকছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি কারেন্টের দিকে লিখে দিয়েছি, তাহলে I4 পজিটিভ, I5 বের হচ্ছে তাই নেগেটিভ, I6 ঢুকছে তাই পজিটিভ, আর টোটাল ফলাফল কি 0। এর কি অর্থ? এর অর্থ আমরা এভাবে লিখি I1 প্লাস I2 প্লাস I4 প্লাস I6 ইকুয়াল টু I3 প্লাস I5। অর্থাৎ আমরা এখানে নিয়েছিলাম যেটা ঢুকছে সেটা পজিটিভ আর যেটা বেরোচ্ছে সেটা নেগেটিভ, অর্থাৎ এইগুলো সবই ঢুকছে অর্থাৎ ইন করেছে আর এগুলো বের হয়ে গেছে। দিস ইজ দ্য কারেন্ট রুল। যেহেতু কারেন্টের কথা বলা হচ্ছে তাই এর নাম কারেন্ট রুলও বলা হয়। যেহেতু এটা অ্যাপ্লিকেবল কোথায়, জাংশনে, তাই এটাকে জাংশন রুলও বলা হচ্ছে, ওকে। তো এর বেশি আর ফার্স্ট ল নাই। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে এই যে সূত্র উনি তৈরি করলেন, তো এই সূত্রটা কার খুব বেস করে তৈরি করলেন? তাহলে উত্তর হচ্ছে যে এটা কনজারভেশন অফ চার্জেস। এখানে কি চার্জ যাচ্ছে, কারেন্ট মানে কি চার্জ পার ইউনিট টাইম, তো চার্জ যাচ্ছে। তো আমরা কি শিখেছি? কনজারভেশন অফ চার্জেস, যে যতটুকু চার্জ যাবে ঠিক ততটুকু চার্জ আমরা পেয়ে যাব, অর্থাৎ যতটুকু চার্জ আসবে কোথাও স্টোর হবে না, ততটুকু চার্জ বের হয়ে যাবে। দিস ইজ দ্য কনজারভেশন অফ চার্জেস। এখানেও তাই হয়েছে, মোট যতটুকু চার্জ আসছে ঠিক ততটুকু চার্জ। তাহলে এই সূত্র কার উপর বেসিস করে তৈরি হয়েছে? তো উত্তর হচ্ছে কনজারভেশন অফ চার্জেস। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে কারশফের প্রথম সূত্র এর বেস কি, তো উত্তর হচ্ছে কনজারভেশন অফ, অর্থাৎ চার্জের সংরক্ষণ সূত্র। চার্জের সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে এই সূত্র তৈরি করা হয়েছে। উত্তর বোঝা যাবে। আবার যদি জিজ্ঞেস করা হয় যে কিরশফের প্রথম সূত্র কোন সূত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে, তো উত্তর কনজারভেশন অফ চার্জেস। মনে থাকবে? ওকে ওকে। এবার আসি, একটা ব্যাটারি, এর সাথে R1 R2 R3 R4 এবং R5 রেজিস্ট্যান্স যুক্ত আছে। এর সাথে ব্যাটারি আছে E2 এবং E1। আমরা লুপ তৈরি করার জন্য এর নাম দিয়েছি MNOPQL, ওকে। তো আমরা এই লুপটুকুকে আমরা এইরকম ডিরেকশন দিলাম, অর্থাৎ আমি এই অর্ডারে চলবো, এই লুপটুকুতে আমি এই অর্ডারে চলবো, এই লুপটুকুতে আমি এই অর্ডারে চলবো, ওকে। এই অর্ডারে চলে আমরা কিরশফের দ্বিতীয় সূত্র সলভ করার চেষ্টা করব। আমরা কি বলেছি? সামেশন অফ বি ইজ ইকুয়াল টু 0। সামেশন অফ বি ইজ ইকুয়াল টু 0, ওকে। এখন প্রথমে, আচ্ছা, এখন আমি এই কথাটুকু আর একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই ই পজিটিভ হবে কি নেগেটিভ হবে, সেটা আমরা কোন দিক থেকে যাচ্ছি সেটার উপর নির্ভর করবে। যদি আমি
এইভাবে যায়, আমি আমার ক্যালকুলেশনের ডিরেকশন এই দিকে, কারেন্ট এই দিকে, খেয়াল করো ক্যালকুলেশনের ডিরেকশন এই দিকে, কারেন্ট এই দিকে, কারেন্টের সাথে আমার কোনো সাথ নাই, আমার কারেন্ট আপনিই ঠিক হয়ে যাবে। আমি এই ডিরেকশনে যাচ্ছি, যদি রাস্তায় এরকম বড় প্লেট পাই, তো বড় প্লেট পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তো আমি ভোল্টেজ পজিটিভ দিব। আমি যদি ছোট প্লেট পাই রাস্তার মধ্যে, তাহলে নেগেটিভ দিব। ওকে, আর একটা কিছুক্ষণ আগে রোদের কথা দেখলাম, আমার যদি কারেন্ট এই পথে যায় আর রোদ এই হয়, আমার ডিরেকশন যদি এই দিকে হয়, মানে আমার ক্যালকুলেশনের ডিরেকশন, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন আর ক্যালকুলেশনের ডিরেকশন যদি সেম হয়, ক্যালকুলেশন, তাহলে এখানে যে ভোল্টেজ আই আর এর আগে পজিটিভ বসাবো, আর যদি বিপরীত দিকে হয় তাহলে নেগেটিভ ভাববো। একেবারে সিম্পল, অন্য কোনো জিনিস মাথায় নিলে কিন্তু গড়মিল হয়ে যাবে। আরেকবার দেখো কি বলছি, যদি আমি রাস্তার মধ্যে পাই বড় প্লেট, কি পজিটিভ বলবো, যদি রাস্তার মধ্যে সামনে পাই নেগেটিভ, তো ইকে নেগেটিভ বলবো, আর টোটাল যোগফল 0 করে দেব। তো আমি পয়লা মনে করো এই লুপ নিলাম, লুপ কি এম R1 N Q L E1 M, one loop is complete। এই লুপের বাইরে যাব না, তাহলে এই লুপে আমি কিরশফের এই সূত্র লাগাবো। পয়লা কি পাচ্ছি, আচ্ছা এখানে আমাকে কারেন্ট আগে দেখে নিতে হবে। কারেন্ট আমার এখান থেকে মনে করো I1 কারেন্ট গেল, খেয়াল করো I1 কারেন্ট এখানে এসে দুই ভাগে বিভক্ত হলো, একটা I2 এদিকে গেল, একটা I3 এদিকে গেল। আমরা কিছুক্ষণ আগে শিখেছি এর ব্রাঞ্চ শিখেছি, জাংশন টু জাংশন ব্রাঞ্চ শিখেছি, ব্রাঞ্চের কারেন্ট কত সেটাও শিখেছি। তাহলে এখানে ভোল্টেজ কত, এই জায়গায় কে বলবে, I1 R1 পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, বিকজ আমরা পজিটিভ টার্মিনাল যাচ্ছি, আমার ক্যালকুলেশনের ডিরেকশনের দিকে কারেন্টেরও ডিরেকশন, সুতরাং পজিটিভ লিখলাম, পজিটিভ। ফের এন কিউ, এখানে এই ব্রাঞ্চ, তাহলে I2 R2 পজিটিভ না নেগেটিভ? তো উত্তর পজিটিভ, তাহলে চিহ্ন আমি পজিটিভ দিলাম। ওকে, এই জায়গায় আসলাম, এখানে এসে কি প্লেট পেলাম, ই এর নেগেটিভ প্লেট, তো ই নেগেটিভ নিলাম, E1 ইজিক্যাল টু সূত্র মতে 0। দেখো সাম অফ ভোল্টেজ ইজিক্যাল টু 0, 1 লুপ ইজ কমপ্লিট। একে 1 নাম্বার করে রাখলাম। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, I1 R1 প্লাস I2 R2 ইজিক্যাল টু E1। বই কি বলছে, বই বলছে এই ভোল্টেজের যোগফল কার সমান, ইএমএফ এর সমান, তাই হলো। আমি কি বলবো, সাম অফ ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0। তো বই বলছে এই লাইনের কথা, আমি বলছি এই লাইনের কথা। ওকে, ফের এই লুপ নি, লুপ কোনটা দিবে, এন ও কিউ এন, ওয়ান লুপ ইজ কমপ্লিট। দেখো কারেন্ট, প্রথমে আমরা যখন এই প্রবলেম সলভ করবো তখন কারেন্ট ডিস্ট্রিবিউশন জরুরি, মানে জাংশন রুল আগে অ্যাপ্লাই করবো, তারপরে সেকেন্ড ল। ওকে, তো আমি এখানে কারেন্ট বলে দিছি I3, রোধ কত R3, তাহলে আমার ক্যালকুলেশনের ডিরেকশন আর তড়িৎ প্রবাহের ডিরেকশন এক, তাহলে I3 R3 পজিটিভ না নেগেটিভ? তো উত্তর পজিটিভ। ফের এখানে আসছি I4 R4 পজিটিভ না নেগেটিভ? উত্তর পজিটিভ। ফের এদিক থেকে এইদিকে যাচ্ছি, খেয়াল করো আমি যাচ্ছি এই দিকে, কারেন্ট আসছে এই দিকে, উল্টা পথে পড়ে গেল, তাহলে ভোল্টেজ কি হবে, ঋণাত্মক, অর্থাৎ I2 R2 ইজিক্যাল টু 0। এখানে কোনো ইএমএফ নাই। ওকে,
এই দেখো, 90 এক মিনিট গো। তাহলে আমি এই লুপটুকু নিয়েছি। আমি লুপ কোনটুকু নিব ইচ্ছা তো যেটুকু আমার দরকার, মানে আমি আমার কি বের করতে বলছে তার উপর নির্ভর করে আমি যে কোনো লুপই নিতে পারি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবার আমরা লুপ নিলাম, মনে করো কিউ ও পি আর। ওকে, তাহলে এবার লুপ হলো, আচ্ছা এখান থেকে আমরা এটা সমান এটা লিখতে পারি, এভাবে রেখে দিতে পারি। আচ্ছা, এরপর কিউ ও ই টু পি কিউ, এই লুপটা নিই। দেখো আমি যাচ্ছি এই ডিরেকশনে, কারেন্ট আসছে উল্টা ডিরেকশনে, তাহলে I1 I4 R4 পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, লিখলাম নেগেটিভ। দেখো এই হচ্ছে আমার E2, E2 পজিটিভ না নেগেটিভ? তো উত্তর বড় প্লেট পাইছি পজিটিভ। ফের আমি যাচ্ছি এইদিকে, কারেন্ট আসছে উল্টা দিকে, মাইনাস I5 R5 ইজিক্যাল টু 0। এ কথার অর্থ কি? I4 R4 প্লাস I5 R5 ইজিক্যাল টু E2। তো দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা তিনটি ইকুয়েশন। আচ্ছা, আমি যদি আরেকটা ইকুয়েশন নিই, এম এন ও পি কিউ এল এম, আরেকটা সেখানে আমি নিই এম এন ও পি কিউ এল এম। দেখো I1 R1 I1 R1 প্লাস না মাইনাস? প্লাস I3 R3 প্লাস না মাইনাস? প্লাস প্লাস E2 বড় টার্মিনাল পেয়েছি, মাইনাস I5 R5 মাইনাস E1 ইজিক্যাল টু 0। ইকুয়েশন হয়ে গেল। এখন দিস ইজ দ্য সেকেন্ড রুল। এই সেকেন্ড রুল থেকে আমাদের কি আসলে করতে বলছে? তো এই ব্রাঞ্চে কতটুক কারেন্ট, এটা আমাকে মাপতে বলছে। তো আমরা এরকম মানে ম্যাথমেটিক্স ইউজ করে সমীকরণ পাই গেছি কয়টা? একটা একটা দুইটা তিনটা চারটা। আমার আননোন সংখ্যা কয়টা? চারটা বা পাঁচটা। যদি পাঁচটা আননোন সংখ্যা হয় তাহলে মিনিমাম পাঁচটা সমীকরণ লাগবে। যদি তিনটা হয় তাহলে তিনটা সমীকরণ লাগবে। মানে বেশি হলেও অসুবিধা নেই, কিন্তু অ্যাটলিস্ট ওই সমান। যদি দুটো আননোন থাকে তাহলে দুটো ইকুয়েশন হলে আমরা মান বের করতে পারবো। ওকে, দিস ইজ দ্য প্রসেস। আমরা এখন আচ্ছা ঠিক আছে। তো আরেকবার কি, সাম অফ ভোল্টেজ is equal to 0 in a loop. In a loop, this is the Kirchhoff voltage rule. Okay, তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ভোল্টেজ রুল বা লুপ ল বা সেকেন্ড ল অফ Kirchhoff কার উপর ভিত্তি করে হচ্ছে? তোমাদের কি আন্দাজ বলো দেখি, কার উপর ভিত্তি করে হচ্ছে? মানে কার উপর বেসড? আমরা যখন ফার্স্ট ল দেখলাম কনজারভেশন অফ এনার্জি, সেকেন্ড ল কার কি? তো উত্তর না, ফার্স্ট ল আছে কনজারভেশন অফ চার্জেস, এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। ইয়েস, দিস ইজ বেসড অন কনজারভেশন অফ এনার্জি। ওকে, এখন একটা অঙ্ক যদি আমি করি যে এরকম একটা অঙ্ক করি এই রুলের উপর ভিত্তি করে বা ফার্স্ট ল সেকেন্ড ল এর উপর ভিত্তি করে যদি অঙ্ক দিই আমরা নিশ্চয়ই পারবো। আচ্ছা, প্রথমে একটা সহজ অঙ্ক দিই, সেটা হচ্ছে যে এই একটা রোদ, এই একটা ব্যাটারি, এই
মনে করো এটা 12 ভোল্ট, এটা 10 ওহম। আমরা কারেন্ট চাই, একেবারে সিম্পল একটা সার্কিট। কারেন্ট তো এখানে তো ওহমের সূত্র নিশ্চয়ই খাটে, ভি বাই আর, ভি হচ্ছে 12 আর ভি হচ্ছে 10, তাহলে 1.2 অ্যাম্পিয়ার। এটা ওহমের সূত্র, কিন্তু কিরশফ সূত্র লাগাবো আমরা, দিয়ে এটা বের করব। আমরা স্টার্ট করি এখান থেকে। এখানে কারেন্ট আমি জানি না আই, তাহলে আই আর, এটা হচ্ছে আর, তাহলে আই আর, আর মানে 10, কি পেলাম E2 বা E ইজ ইকুয়াল টু 0। फिर 10 I इज इक्वल टू E2 मान 12, তাহলে I इज इक्वल टू 2/10, दैट इज 1.2 एम्पियर। একইভাবে এটা আমরা কিরশফ সূত্র অ্যাপ্লাই করে বললাম, এটা ওহমের সূত্র। তাহলে এইটা সিম্পল সার্কিটের জন্য এটা আমরা পেরেছি, কিন্তু জটিল সার্কিট একটা আঁকাই, এটা জটিল সার্কিট আঁকাই, সেটা হচ্ছে এরকম। এই একটা 12 ওহমের রোধ, এখানে একটা ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি, এখানে রোধ আছে 6 ওহম, ওকে। এখানে আরেকটা ব্যাটারি, আরেকটা রোধ 4 ওহমের ব্যাটারি, 8 ভোল্টের। এটা আর বিন্দু, এটা কিউ বিন্দু, এটা পি বিন্দু, এটা ও বিন্দু, এটা এন বিন্দু, এটা এম বিন্দু, ওকে। এখান থেকে কারেন্ট যাচ্ছে, এখান থেকে কারেন্ট যাচ্ছে। এখন প্রথমে এই অঙ্ক করার জন্য আমাকে কারেন্ট ডিস্ট্রিবিউশন করতে হবে, অর্থাৎ ফার্স্ট ল ইউজ করব। ফার্স্ট ল ইউজ করলে কারেন্ট, এটাকে যদি আমি E1 বলি, তাহলে E1 থেকে কারেন্ট বের হচ্ছে কত, I1, ওকে। I1 কারেন্ট যদি বের হয়, তাহলে এই পথ দিয়েও যেতে পারে, এই পথ দিয়ে যেতে, তো এই পথ দিয়ে ধরলাম আমি I, বই যেটা আছে সেটা দেখাচ্ছি, I কারেন্ট। তো এখানে কত কারেন্ট, I কারেন্ট, এখানে কত কারেন্ট, I কারেন্ট। এখান থেকে কারেন্ট বের হচ্ছে মনে করো I2, ঠিক আছে। I2 কারেন্ট বের হচ্ছে, এদিক দিয়ে কত যাচ্ছে, I2। তাহলে এই জাংশনে কি ঘটনা ঘটছে, এদিক থেকেও কারেন্ট যাচ্ছে, এদিক থেকেও কারেন্ট যাচ্ছে, তাহলে I সমান কত, এখান থেকে জংশন রুল অ্যাপ্লাই করলে I1 প্লাস I2, ওকে। কারেন্ট ডিস্ট্রিবিউশন হলো। আমরা আমাদের কি চাচ্ছে, আমাদের চাচ্ছে যে তারে বিদ্যুৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। 12 ওহম রোধের দুটি তারের দুই প্রান্তে দুটি ব্যাটারি সমান্তরালে যুক্ত আছে, ব্যাটারি দুটির বিদ্যুৎ চালক শক্তি এত অভ্যন্তরীণ তারের প্রবাহ মাত্রা নির্ণয় করো, মানে আই চাচ্ছে। এই আই কত, তাহলে I1 এবং I2 জানলে আমি আই বের করতে পারবো। তো I1 এবং I2 জানার জন্য আমরা কি করব, উত্তর আমাদের হাতে লুপ আছে, এবার সেকেন্ড লে লাগাবে। তাহলে প্রথমে কোথায় যাবে বলো তো, ও পি কিউ এন ও, এই লুপ ব্যবহার করি। তাহলে আসো আমরা এই অর্ডারে নিচ্ছি, কারেন্টের প্রবাহ এই দিকে, তাহলে I ইন্টু আর, ভোল্টেজ পেয়ে গেলাম 12, প্লাস না মাইনাস, তো উত্তর প্লাস। ফের এই দিকে আসছি, এখানে কারেন্ট কত, উত্তর I1, তাহলে I1 ইন্টু 6, প্লাস না মাইনাস, তো উত্তর এই অর্ডারে যাচ্ছি প্লাস, তো প্লাস কি প্লেট দিলাম, মাইনাস প্লেট কত, -12 ইজ ইকুয়াল টু, ফের আর কোনো ইয়ে নেই, ওতে পৌঁছে গেছি 0। একটা ইকুয়েশন পেয়ে গেলাম, কি ইকুয়েশন পেলাম, 12I
প্লাস 6i1 মাইনাস 12 ইজিক্যাল টু 0। যদি আমি 6 কমন নিই তাহলে 6 দুগুণে 2i প্লাস i1 ইজিক্যাল টু 6 না 2। একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আমার i আছে, তার মানে i এর জন্য i1 এবং i2 দরকার। ওকে, ফের এবার কোনটা দিব? কি বারে এই অর্ডারে নিই, ইচ্ছা আমার। n q r m n এই অর্ডারে আসছে, তাই না? এই অর্ডারে m থেকে q r m n এই অর্ডারে নিয়েছি। তো আমি যাচ্ছি এই অর্ডারে। পরে কি পেলাম? ই, তাহলে 12 প্লাস না মাইনাস? উত্তর প্লাস। বড় ব্যাট কারেন্ট যাচ্ছে এই দিকে, আমরা যাচ্ছে এই দিকে, তাহলে মাইনাস i1 ইন্টু 6। ওকে, এখানে এই ব্রাঞ্চে কারেন্ট এই দিকে। ওকে, এই দিকে আসছি 4 ইন্টু i2, তাহলে মাইনাস না প্লাস? প্লাস i2 ইন্টু 4 মাইনাস 8, ফিরে আসছি 0। তো দেখো মাইনাস 6i1 প্লাস 4i2, আর এটা বাদ দিলে 4 প্লাস 4 ইজিক্যাল টু 0। তো দেখো আমরা i1 4 দিতে পারি, তাই না? আচ্ছা, ক্যালকুলেশন যাও, এখান থেকে তুমি কি বের করবে? i1 এলিমেন্ট করবে, তাই তো? i1 এলিমেন্ট করলে কি হবে? 2i2 লুপ এখানে নিচে, কোনটা নিচে? আচ্ছা, আমরা এই লুপটা ভুল করছি, আমরা যদি এই লুপটা নিতাম তাহলেই হতো। আচ্ছা, এইটা রেখে আমরা আরেকটা লুপ নিই। লুপ হচ্ছে ও পি কিউ আর এম এন ও, এই লুপটা নিই। তাহলে কি হলো? 12i ফের প্লাস 4i2 মাইনাস 8 ইজিক্যাল টু 0। ওকে, তাহলে চারদিক ইয়া করলে কত হয়? 4i প্লাস i2 minus 2 is equal to 0, that is 4i plus i2 is equal to 2। দেখো এই দুই ইকুয়েশনে কম্পেয়ার করো। এই দুই ইকুয়েশনে কম্পেয়ার করলে কি পাবে? এখানে আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, হচ্ছে i এর ভ্যালু, তাই না? তো i এর ভ্যালু যদি আমি বসাই দিই, অথবা আমার দরকার কি? i1 এবং i2, দরকার। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি, সলভ করা তো আমরা জানি, এটা টোটালি ম্যাথমেটিক্স। তোমরা এই ম্যাথমেটিক্স সলভ করবে। ইকুয়েশন কয়টা পাইছো? এই একটা, এই তিনটা ইকুয়েশন দিয়ে i1 i2 i3 এর মান বের করবে, তাহলে আমাদের হয়ে গেল। তো এটা বাইর করবে। এইরকম কাজ আমরা সামনের লেকচারে এই কিরশফ সূত্র অ্যাপ্লাই করে বিভিন্ন কয়েকটা সার্কিট দেব। এই সার্কিটের দু একটা আমি করে দিব, বাদ বাকি তুমি হোমওয়ার্ক করবে। এই হচ্ছে আমাদের আজকের কিরশফ সূত্র। আগামী দিন কিরশফ সূত্রের অ্যাপ্লিকেশন, অর্থাৎ ম্যাথমেটিক্স করবো আমরা। ওকে, আজ অনেক সময় নিলাম।